আমার নাম অঞ্জলি। আমি নয়ডার কাছের একটা ছোট্ট শহরের বাসিন্দা। তখন আমার বয়স 30 বছর ছিল। আমার একটি মেয়ে ছিল যার বয়স 10 বছর ছিল এবং আমার স্বামীর নাম রাকেশ ছিল। তিনি অটো চালাতেন। আমার স্বামী সবসময় ছেলের ইচ্ছে করতেন, কিন্তু যখন আমার মেয়ে জন্মালো ডাক্তাররা বলেন যে আমি আর মা হতে পারবো না। সন্তান ও আমার প্রাণ রক্ষা পেয়েছিল, এটাই অনেক ছিল। আমার স্বামী সবার সামনে বলেছিলেন যে এখন এই দুজন আর আমার কোনো কাজে আসবে না। আমি তাড়াতাড়ি বিয়ে করেছিলাম কারণ আমার একটি ছেলে হবে যে আমার সহায় হবে, কারণ আমার কোনো ভাই ছিল না। কিন্তু এই মেয়েটি আমার সব আশা ভেঙে দিয়েছে। এখন আমি এর থেকে মুক্তি পেয়ে আবার বিয়ে করব। কিন্তু 12 বছর পেরিয়ে গেছিল, আমার স্বামী এখনও আমাকে ছাড়েনি। আমার স্বামী আমাকে ছাড়েনি কারণ তিনি জানতেন যে কেউ নিজের মেয়ের সাথে বিয়ে করতে দেবে না। তিনি পুরো মহল্লা ও তার আত্মীয় সম্পর্কের মধ্যে অসতর্ক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজেও অটো বিক্রি করে দিয়েছিলেন। আমি বাড়িতে সেলাই কাজ করে সংসার চালাতাম। কখনো কখনো তিনি কোথাও থেকে কিছু টাকা নিয়ে আসতেন, কিন্তু তার কোনো স্থায়ী আয় ছিল না। স্বাভাবিকভাবেই কেউ যদি তার মেয়েকে বিয়ে দিতে চায় আয় সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং এও দেখবে যে প্রথম স্ত্রীকে কেন তালাক দিয়েছিল। আমার মেয়ে ডিম্পল এখন আমার মতোই বড় হয়ে গেছে। সে খুব সুন্দর, পাতলা এবং ফর্সা ছিল। সে আমাদের পরিবারের প্রথম মেয়ে যার রং এত ফর্সা ছিল। কিন্তু আমার মেয়ে খুব সহজ সরল, কারণ আমি সব সময় তাকে বুকের সাথে ধরে রাখতাম। ভাবতাম যে একটাই মেয়ে আছে, যে আমার তো আর কোনো সন্তান হবে না। যদি তার কিছু হয় তাহলে আমি নিঃসন্তান হয়ে যাব। তাই আমি তাকে অতিরিক্ত যত্ন করে বড় করেছি। এর ফলে সে অতিরিক্ত সরল হয়ে গেছে। তাকে কিছু জানার ছিল না। আমি তাকে মেয়েদের সাথে খেলতে দিতাম না, তাই তার সাথে কারোর সাথে বন্ধুত্ব হয়নি এবং সে মহল্লার মেয়েদের সাথে বেশি সময়ও কাটায়নি। আমি তাকে বিয়েতে নিয়ে যেতাম না। আমি গরিবদের কোথাও যাওয়া আসা হয়। যখন আমার মেয়ে একটু বড় হলো আমার স্বামী তাকে খুব ভালোবাসতে শুরু করলেন, যদিও আগে তিনি তাকে তিরস্কার করতেন এবং বলতেন, তোমার জন্যে তোমার মা বন্ধ হয়ে গেছে, আমার ছেলে এই পৃথিবীতে আসতে পারেনি। আমি বলতাম যে এতে আমার মেয়ের কোনো দোষ নেই। তবু কিন্তু তাকে ঘৃণা করতেন, তাকে তিরস্কার করতেন, কোথাও নিয়ে যেতেন না এবং তাকে নিজের মেয়ে বলেও মানতেন না। তার মাথায় ভালোবাসার হাতও রাখতেন না। কিন্তু একদিন আমি অবাক হয়ে গেলাম, তিনি আমার মেয়ের পাশে বসে তাকে খুব ভালোবাসার কথা বলছিলেন, তোমার জন্য কি আনবো? আমি 2-3 দিনের জন্য শহরে যাচ্ছি। আমার মেয়ে অবাক হয়ে দেখছিল। সে কিছু একটা বলল এবং নিজের ঘরে চলে গেল। আমি আমার স্বামীকে বললাম, আজকাল খুব ভালোবাসা আসছে মেয়ের উপর। তিনি বললেন, এখন আমার উপলব্ধি হয়েছে যে আমাদের বৃদ্ধ অবস্থা সহায়। আমি তোমার সাথে নয়, উপরওয়ালার সাথে অবিচার করেছি। সে আমার মেয়ে এবং আমি তাকে খুব ভালোবাসবো। এটা শুনে আমার চোখে জল এসে গেল। আমি বললাম, এখন তো মেয়ে বড় হচ্ছে, 2-3 বছরের মধ্যে তার বিয়ে হয়ে যাবে এবং তাকে আমাদের ছেড়ে চলে যেতে হবে। কিন্তু তুমি এত বছর নষ্ট করে দিলে। আমাদের কত সুন্দর মেয়ে ছিল যখন সে ছোট ছিল। সে তোমার পিছন পিছন ঘুরতো, তোমাকে পাপা পাপা বলে ডাকতো এবং তুমি তাকে কখনো কোলে নাওনি। এতে আমার স্বামীর চোখে জল এসে গেল। তিনি বললেন, আমি সত্যি অনেক সময় নষ্ট করেছি, কিন্তু এখনও দেরি হয়নি। যখন মেয়ে খুব ছোট ছিল তাকে আমি তার বাবার সাথে একা ছাড়তাম না, যে সে রাগে তাকে ক্ষতি করতে পারে। কিন্তু এখন আমার বিশ্বাস হয়েছিল যে তার হৃদয় সত্যি তার মেয়ের জন্য ভালোবাসা জেগেছে। শেষে তো সে তার নিজের বাবা ছিল, কোনো সৎ বাবা নয়। আমাদের দিনগুলো এভাবে কাটতে লাগলো এবং বাবা মেয়ের খুব কাছাকাছি চলে গেল। তারা একটা সময় যে একসাথে কাটায়নি, তা এখন কাটাচ্ছে। তিনি আমার মেয়েকে নিজের সাথে বাজারও নিয়ে যেতেন, তার জন্য উপহারও আনতেন এবং খাবার দাবারের কিছু না কিছু আনতেন। আজকাল আমি একটা জায়গায় কাজ পেয়েছিলাম, একটা কল সেন্টার ছিল। সেখানে আমি সেলাই করতাম এবং স্যুটের সাথে ভালো টাকা পেতাম। আমি বাড়িতে সেলাই করতাম, কিন্তু সেন্টার আমার মন কাজেই বসতো। আমি আগে থেকেই কাজ করতে চাইনি, কিন্তু এখন ভেবেছিলাম যে স্বামী বাড়িতে আছে, মেয়ের যত্ন নেবে। যুবতী মেয়েকে বাড়িতে একা যেতে পারতাম না, কিন্তু এখন বাড়ির পরিস্থিতি অন্যরকম ছিল। তাই আমি ভাবছিলাম আমি এই কাজ করতে থাকি এবং রোজ কাজে যেতে লাগলাম।
বিকেলে যখন ফিরতাম আমার মেয়ে আমাকে প্রতিদিন খুশি হয়ে বলতো, আজ পাপা এটা নিয়ে এসেছেন, আজ পাপা আমার জন্য স্যুট নিয়ে এসেছেন, আজ আমরা বেড়াতে গিয়েছিলাম। কিন্তু কিছুদিন ধরে আমার মেয়েকে এসব বলেছিল না, বরং কোথাও হারিয়ে গিয়েছিল। আমি বললাম, আজকাল পাপার সাথে বাইরে যাও না কেন? সে বলল, যাই তো। আমি বললাম, তাহলে আমাকে বলো না কেন সে সারাদিন কী করছে? আমি তো কাজেই ব্যস্ত থাকি, তোমাদের মজা হয়। আমাকে বলল, কমপক্ষে শুনে তুমি খুশি হবে। আমি আমার মেয়ের সাথে খুব হাসি মুখে কথা বলছিলাম, কারণ আমি তার জন্য অনেক খুশি ছিলাম, কিন্তু সে একদম খুশি ছিল না। তারপর আমার মেয়ে একটু অসুস্থ হয়ে পড়লো। কখনো বলতো আমার কোমরে ব্যথা, কখনো বলতো আমার পায়ে ব্যথা। আমার কিছুই বুঝতে পারছিলাম যে তার সাথে কি হতে চলছে। আমাদের পুরো গ্রামে একজনই ডাক্তার ছিল। তাকে বললাম, সে বলল, মেয়ে বড় হচ্ছে তাই এইসব হচ্ছে, তুমি বেশি চিন্তা করো না, ব্যথার ওষুধ দাও এবং দুধ দাও, সব ঠিক হয়ে যাবে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। সেই কথা বেশি মনোযোগ দিলাম না। আশ্চর্যের বিষয় হলো, আজকাল আমার স্বামী সাধারণত খুশি ছিলেন এবং মুডও ভালো ছিল। বেশ কিছুদিন ধরে আমার সাথে ঝগড়াও করেননি এবং বাড়িতে টাকাও আনছিলেন, কিন্তু আমার থেকে বেশ দূরে দূরে থাকতেন। আমাদের এখনও কোনো এত বয়স হয়নি। তিনি যদি এত খুশি থাকেন তবে ভালোবাসা আমার সাথে ভাগ করতে পারতেন। সারা জীবন তো আমার সাথে ঝগড়া করে কেটেছেন, কিন্তু এখন আমার থেকে এমন করে দূরে থাকছেন যেন আমি তার জন্য কোনো এক অচেনা মানুষ। আমি এই ব্যাপারে একটু অবাক হয়েছিলাম, কিন্তু আমার এত কাজ ছিল যে আমার অন্য কিছু ভাবার এবং অন্য কোনো কাজ করার সময় ছিল না। একদিন আমি আমার স্বামীকে বললাম, আমাদের মেয়ের জন্য একটা সম্পদ দেখতে হবে। তিনি বললেন, এখনই? আমি বললাম, হ্যাঁ, সম্বন্ধ খুঁজতেও তো একটু 1-2 বছর সময় লাগবে এবং বিয়ে তো যৌবনে হওয়া উচিত। আমরা এখনও যুবক। দেখো, ভগবানের কৃপায় আমাদের মেয়েও যৌবনপ্রাপ্ত হয়েছে। আমরা তো তাকে কোনো চাকরি করতে দিচ্ছি না, যখন কিছু করাতে দিচ্ছি না তাহলে বিয়ে করিয়ে দেই। আমার স্বামী বললেন, না, এখন না, এখন ও খুব ছোট। আমি তার বিয়ে 20 বছর পর্যন্ত করাবো। যতক্ষণ না সে 20 বছর বয়সী হবে আমি তার বিয়ে করাবো না। আমি বললাম, 20 বছর তো অনেক বেশি, 18 বছর ঠিক আছে। তিনি বললেন, না, যতক্ষণ না মেয়ে বুদ্ধিমান হয়ে যায় তার বিয়ে করা উচিত নয়, এর আগে বিয়ে করা অন্যায়। আমি বললাম, যদি আমার জন্য কেউ এভাবে ভাবতো, তুমি তো আমার উপর 16 বছর বয়স থেকে অত্যাচার করতে শুরু করেছিলে। তিনি বললেন, আমরা তো অশিক্ষিত অজ্ঞ মানুষ ছিলাম, আমাদের কোনো ব্যাপারও জানতাম না, কিন্তু কেউ পরামর্শ দেওয়ার মতো ছিল না। আমাদের মা বাবাও আমাদের মতো ছিল, কিন্তু এখন আমরা পৃথিবী দেখেছি, তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত নেব না, এবং আমাদের তো একটাই মেয়ে। আমার স্বামী এ কথাটা শুনে খুব ভালোবেসে বলেছিল, না হলে সারা জীবন সে আমাকে এই জন্যই তিরস্কার করেছে যে আমি কেবল একটি মেয়ে জন্ম দিতে পেরেছি। এরপর সব বন্ধ হয়ে গেছে। আমি এটার কি করব? এটা তো আমার বংশ এগিয়ে নিয়ে যাবে না, এটা তো খরচ কমিয়ে নিজের বাড়ি চলে যাবে। আমার স্বামী আমার মন খুব কষ্ট দিয়েছিল, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম, ভেবে যে আমার মেয়ের বাবা। কিন্তু আমি জানতাম না যে একদিন সে এমন কিছু করবে যে আমি তাকে কখনো ক্ষমা করতে পারবো না। একদিন সকালে আমার মেয়ের শরীর ভালো লাগছিল না, আর তার দুপুর পর্যন্ত সে অজ্ঞান হয়ে গেল। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার এমন কিছু বলে যে আমি শুনে স্তব্ধ হয়ে গেলাম। আমি বললাম, আমার মেয়ে এমন কিছু করেনি। তিনি বলেন, আপনার মেয়ে এমন কিছু ঘটিয়েছে যা হওয়া উচিত ছিল না। আমি আমার মেয়েকে বাড়ি নিয়ে এলাম এবং তার মুখে চড় মেরে জিজ্ঞেস করলাম, তুই কি কারোর সাথে সম্পর্ক করেছিস? সে আমার পায়ের কাছে কাঁদতে লাগলো। আমি এমন কিছু করিনি। তখন সে আমাকে সব কিছু বলল যে আমার মনে হলো যেন আকাশ থেকে আমার মাথায় ভেঙে পড়েছে। আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল এবং পৃথিবীর সব পাথর আমাকে আঘাত করেছে। আমার চোখে জল এসে গেল। আমি নিজেকে ঘরে আটকে রাখলাম এবং 2 ঘন্টা পরে বাইরে গিয়ে এসে মেয়েকে জিজ্ঞেস করলাম, তুই কি মিথ্যা বলছিস না? সে বলল, সত্যি বলছি মা, আমাকে কথা বিশ্বাস করো। তারপর আমি আমার মেয়েকে আমার ঘরে শোয়ানো শুরু করলাম। আমার স্বামী বললেন, তাকে এখানে শোয়াচ্ছিস? তার তো নিজের ঘর আছে। আমি বললাম, এখন থেকে সে এখানেই শোবে। তিনি বললেন, তাহলে আমি কোথায় যাব? আমি বললাম, তুমি যেখানে খুশি সেখানে যাও। আমার স্বামী বললেন, তোর কী হয়েছে? তুই এমন করে মুখ বানিয়ে রেখেছিস কেন? আমি বললাম,
আমি মুখ বানাইনি, আমি আমার মেয়েকে বুকে ধরে ধুয়ে আছি, আর আমার চোখ থেকে তখনও জল পড়ছিল। পরের দিন থেকে আমি কাজে যাওয়া বন্ধ করে দিলাম এবং আমি বাড়িতেই কাপড় সেলাই করতে লাগলাম। আমার স্বামী বললেন, কাজে কেন যাচ্ছিস না? আমি বললাম, কাজ ছেড়ে দিয়েছি। আমার এই কথা শুনে সে খুব অবাক হলো। সে বলল, এত ভালো কাজ তুই ছেড়ে দিলি? আমি বললাম, হ্যাঁ, আমি ছেড়ে দিয়েছি, আর তোর কি আসে? আমার মন করলো না যে তাকে ছেড়ে দিয়েছি। দিনগুলো এভাবেই কাটতে লাগলো এবং আমার মেয়ের শরীর ভালো হতে লাগলো। আমি বাড়িতে কাজ করতাম, তাই আমার খুব ক্ষতি হচ্ছিল। আমার বাড়ির পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। আমার স্বামী আবারও জিনিস আনা বন্ধ করে দিল। এখন আমি তাকে কোথাও যেতে দিতাম না। এক রাতে আমি শান্তিতে ঘুমাচ্ছিলাম। আমি আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম। আমার মেয়ে আমাকে ডেকে বলল, মা, খিদে পেয়েছে, এসো খেয়ে নাও। আমার স্বামীও বাইরে ছিল। আমরা সবাই মিলে খাবার খেলাম। তারপর আমার কিছু মনে হচ্ছিল না যে আমি কোথায় আছি। রাতের মাঝামাঝি আমি জেগে দেখি আমার মেয়ে আমার পাশে নেই। আমি তৎক্ষণাৎ উঠে বাথরুমের দিকে গেলাম। সে হয়তো বাথরুমে আছে, কিন্তু সে সেখানেও ছিল না। এরপর আমি এক দৃশ্য দেখলাম যে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। আমার মেয়ে তার ঘরে শুয়েছিল, আর আমার স্বামী তার চারপায়ে বসেছিল। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম। সে বলল, কেন পাগলদের মধ্যে তাকিয়ে আছিস? তারপর সে বলল, যা গিয়ে শো, আর এখান থেকে যা। সে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, না হলে আমি এমন অজ্ঞান করে ঘুম কখনোই হতো না। আমার বোঝাই হয়নি যে আমার মেয়ে কখন উঠেছে। সকালে উঠে আমার মেয়ের জ্বর ছিল এবং তার কোনো হোশ ছিল না। আমি খুব চিন্তিত ছিলাম। এক পাড়া পড়শিকে তার পাশে বসিয়ে রেখে মনে একটা সিদ্ধান্ত নিলাম। আমি পাড়ায় গিয়ে পানের দোকান থেকে একটা কোদাল নিয়ে এলাম। রাতে পুরো পাড়ার বিদ্যুৎ ছিল না, কিন্তু শীতকাল ছিল, তাই সবাই শান্তিতে ঘুমাচ্ছিল। চারিদিকে নিস্তব্ধতা ছড়িয়েছিল, খুবই নীরব পরিবেশ ছিল। আমি সকালে তাড়াতাড়ি জেগেছিলাম এবং কাজে ব্যস্ত হয়ে হলাম, কিন্তু হঠাৎ দরজার কড়া নেগে বেজে উঠল। বাজানোর ধরন দেখে মনে হচ্ছিল যে কোনো পুলিশ অফিসার বা ডাকাত খুব বাজেভাবে দরজার কড়া বাজাচ্ছিল। আমি ভয় গুটিয়ে গেলাম এবং সিদ্ধান্ত নিলাম যে আমি দরজা খুলব না। আমি মেয়ে উঠে গিয়ে বলল, মা, কী হচ্ছে? আপনি কী করেছেন? আঙ্গিনা খোঁড়া হচ্ছে কেন? এবং বাবা কোথায়? আমি বললাম, ওকে বাবা বলার কোনো দরকার নেই। আমার মেয়ে আমাকে দেখে চিৎকার করে উঠল। সে বলল, আপনার কাপড়ে কী লেগে আছে? আমি বললাম, পাগলি, বাথরুমে পড়ে গিয়েছিলাম, তাই অনেক জায়গায় আঘাত লেগেছে, এই কারণে আমার কাপড়ে এটা লেগেছে। তুমি ভয় পেও না, আমি তোমার মা। আমি সব কিছু ঠিকঠাক করে দিয়েছি, কিন্তু বাইরে বারবার কড়া বাজছিল। সে বলল, দরজা কে? আমাদের বাড়ি থেকে এরম কেন ভাঙছে? আমি বললাম, তোমার জিনিস তুলে নাও এবং পাশের আন্টির বাড়ি চলে যাও, সেখানে থাকো যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে নিতে আসি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম এবং তার সামনে কিছু জিনিসপত্র গুছিয়ে পাশের বাড়ি তাকে পাঠিয়ে দিলাম। সে আমার খুব ভালো বান্ধবী ছিল। আমি আমার সমস্ত সঞ্চয় এবং জমাকৃত টাকা তাকে দিয়ে বললাম, যতদিন আমার মেয়ে তোমার কাছে আছে তার তুমি খুব যত্ন নিও। প্রয়োজনে তাকে কয়েকদিনের জন্য দূরে পাঠিয়ে দিও এবং তাকে এখান থেকে চলে নিয়ে যাও। তুমি সবসময় বলতে যে আমার মেয়ে আর তোমার ছেলে আমার জন্য খুব ভালো। তাহলে তো তোমার পুত্রবধূ করে রেখো এবং সবসময় নিজের কাছে রেখো। আমার বান্ধবী সব জানতে পেরেছে আমি কী করেছি। সে সত্যিকারের বান্ধবী হয়ে প্রতিশ্রুতি দিল যে সে আমার মেয়ের খুব ভালো যত্ন নেবে এবং নিজের সন্তানের থেকেও বেশি। এখন আমার মেয়ে তার কাছে ছিল এবং আমার হারানোর কিছুই ছিল না। আমি একদম বাড়িতে একা ছিলাম। লোকেরা বারবার বলছিল, বোন, দরজা খোলো, নাহলে দরজা ভেঙে দেবো। যখন আমি দরজা খুললাম না, তারা দরজা ভাঙার প্রস্তুতি নিচ্ছিল। আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তা ভয়ের ছিল, তা আগেই ঘটে গেছে। আমি আমার চোখের জল মুছে ফেললাম। কিছুক্ষণ পরে দরজা ভেঙে গেল। পুলিশ এবং অন্যান্য কিছু নিউজ চ্যানেলের লোকেরা ঢুকে গেল এবং সামনের দৃশ্য দেখে অবাক হয়ে গেল। তারা আঙ্গিনা খোঁড়া দেখে এবং সেখানে মাটি ভিজে সব বুঝে গেল। পুলিশ গর্ত থেকে মাটি সরিয়ে ফেলল এবং যা দেখলো তাতে চোখ বিস্ফোরিত হয়ে গেল। আমি একদম এমন দাঁড়িয়েছিলাম যে যাতে কিছুই ঘটেনি। তারা আমাকে অবাক করে দেখছিল। লেডিস কনস্টেবল আমাকে ধরে ফেলল। আমি বললাম, আমার কোনো দুঃখ নেই। পুরো পাড়ায় এই কথা ছড়িয়ে পড়েছিল। তারা আমাকে জিজ্ঞেস করলো, মেয়ে কোথায়? আমি বললাম, সে কারোর সাথে পালিয়ে গেছে, আমি জানি না কোথায় আছে।
আমি মিথ্যে বলেছিলাম। স্বাভাবিকভাবে আমি চাইনি তারা আমার মেয়েকে প্রশ্ন করুক এবং তাকে জানতে দেখ আমি কী করেছি। সবচেয়ে ভালো প্রশ্ন ছিল যে আমার স্বামী কোথায় ছিল। সে সেখানে ছিল যেখানে থাকা উচিত ছিল, কারণ সে যা করেছে তার পক্ষে সেই জায়গাটাই ঠিক ছিল। পুলিশ আমাকে নিয়ে চলে গেল। সবাই আমাকে এমনভাবে দেখছিল যেন আমি এই পৃথিবীর কেউ নেই, যেন আমি এমন কিছু করেছি যা কেউ আশা করতে পারে না। কিন্তু সেই জায়গায় পৌঁছানোর কারণও আমি স্বামী ছিল। কেউ আমার কাছে আসছিল না। সবাই আমাকে এমনভাবে ভয় পাচ্ছিল যেন আমি মানুষ নেই, আমি একটা ডাইনি। কারণ আমি এমন কাজ করেছি। পাশের দোকানদারকেও জিজ্ঞেস করা হচ্ছিল। সে বলল, এমন তো বলেছিল যে একটা শক্ত কাপড় দরকার আর আমার বাড়িতে কিছু কাজ হচ্ছে। আমি কি জানতাম যে এই মহিলা এমনটা কাজ করবে?